সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাজধানী টেলিভিশন থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন রাজধানী টিভির নিয়মিত আয়োজন নিরাপদ খাদ্য ভাবনা। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা এখন আর শুধুমাত্র একটা ফুড ডেফিসিয়েন্স কান্ট্রি নই, আমাদের খাদ্য এখন বিদেশেও যাচ্ছে। আমাদের ব্যস্ততা বাড়ছে, আমাদের কর্মক্ষেত্রে বিশেষ করে চাকরি ক্ষেত্রে অনেক মানুষ এখন তারা ঘরের বাইরে আসছে। ফলে আমাদের খাদ্য গ্রহণ প্রক্রিয়াতে এটা অবধারিত হয়েছে যে এখন আর শুধু ঘরের খাবারের উপরে মানুষ নির্ভরশীল নয়, মানুষ এখন বাইরে খায়। মানুষ যেখানে খায় সেটাকে আমরা সাধারণভাবে হোটেল বলি, আমাদের প্রচলিতভাবে হোটেল বা রেস্তোরাঁ, আমরা বলার সুবিধার্থে হোটেল বলি। এই সংখ্যাটা বাংলাদেশ সরকারের যে জরিপ, সেই জরিপ অনুযায়ী এটা 4,86,000 সারা বাংলাদেশে। এই 4,86,000 আমরা যেই সংখ্যাটা বলছি এটা আনুষ্ঠানিক হোটেল বা রেস্তোরাঁ। এর বাইরে স্ট্রিট ফুড বিক্রেতারা রয়েছেন, এর বাইরে ছোট ছোট অনেক দোকান রয়েছেন, অনেক প্রতিষ্ঠানের ক্যান্টিন রয়েছে, সেগুলো এই তালিকার বাইরে। কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে শুধুমাত্র 4,86,000 যদি হিসাবে থাকে, হিসেবের বাইরে আরও কত প্রতিষ্ঠান রয়েছে। এই যে একটা বিরাট পরিমাণের যে হোটেল রেস্তোরাঁ আছে এবং প্রতিটা হোটেল রেস্তোরাঁয় যদি গড়ে 100 জন করে মানুষও প্রতিদিন খাদ্য গ্রহণ করেন তাহলে তার পরিমাণটা কত হয়। এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে 18-20 কোটি মানুষের দেশে আমরা যে দেখছি যে আমাদের হোটেল রেস্তোরাঁগুলোতে একটা বিরাট সংখ্যক মানুষ তারা খাদ্য গ্রহণ করছেন। প্রশ্ন হলো সেই খাবার কতটুকু নিরাপদ, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন আজকে অতিথি হিসেবে জনাব কামরুল হাসান চৌধুরী বিপু, যিনি যুগ্ম সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটি যেটা রয়েছে সেই কেন্দ্রীয় কমিটিতে। একই সাথে তিনি ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বিপু ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই রাজধানী টিভির পক্ষ থেকে। ধন্যবাদ মিঠুন ভাইকে আজকে এখানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এত সুন্দর একটা, আসলে এটা আরো অনেক আগে করা উচিত ছিল। জি বিপু ভাই, আমরা আপনার সঙ্গে কথা বলবো আরো। দর্শক মণ্ডলী, আমার সঙ্গে আলোচনায় রয়েছেন ডক্টর মোসাম্মদ মমতাজ খানম। আপনারা মমতাজ আপাকে দেখতে পাচ্ছেন। আমি তার পরিচয়টা একটু আপনাদের দিয়ে রাখি। তিনি সাবেক অধ্যক্ষ আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ, খিলগাঁও, ঢাকা। এর বাইরে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুড সেফটি মুভমেন্টে এবং রোটারি ক্লাব যেটা আছে, রোটারি ক্লাবেরও তিনি একজন কর্ণধার ব্যক্তি, সম্পাদক রোটারি ক্লাব অফ ঢাকা অর্কিড। মমতাজ আপা, আপনাকেও শুভেচ্ছা জানাই রাজধানী টিভির পক্ষ থেকে। জি দর্শক মণ্ডলী, যে আমরা আলোচনাটা শুরু করব বিপু ভাইকে দিয়ে। কামরুল হাসান চৌধুরী বিপু, আপনি আমাদেরকে একটু বলুন যে হোটেল রেস্তোরাঁর খাবার কতটা নিরাপদ? আমি মানে রাজধানী টিভিকে মানে সময় উপযোগী একটা মানে অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই। আসলে যদি বলেন যে আমরা কতটুকু নিরাপদ, এই নিরাপত্তার কথাটা আসলে আমরা সঠিকভাবে বলতে পারবো না যে আমরা কেউ নিরাপদ আছি। দেশের খাদ্যের আসলে কোনো নিরাপত্তা তো নেই। পাশাপাশি আমরা যে হোটেল রেস্তোরাঁয়, আপনি যে কিছুক্ষণ আগে সুন্দর করে বলেন 5 কোটি জনগণের মতন প্রতিদিন আমাদের হোটেলে আমরা খাদ্য পরিবেশন করে থাকি। এটা শুধু আমাদের যে লিস্টেড যারা বা আমাদের সরকার যাদেরকে ইয়ে করেছে, এর বাইরেও কিন্তু প্রতিনিয়ত প্রতিদিনই শত শত স্ট্রিট ফুড এবং প্রতিদিনই কোনো না কোনো রেস্টুরেন্ট গজে উঠছে। কারণ এখন মানুষের বিজনেস ট্রেডটাই হয়ে গেছে, কিছু একটা করব বলতেই এই খাদ্য ব্যবসায় চলে আসে। কারণ এই ব্যবসা ছাড়া আসলে দেশে মানে এটাই মনে হচ্ছে সহজলভ্য ব্যবসা। তো এবং নতুন নতুন ইন্টারপ্রেটার তৈরি হচ্ছে, আমরা যেটা বলছি যে উদ্যোক্তা। হ্যাঁ, তো এই খাদ্য ব্যবসায়ীটা, খাদ্য এটা যে কোনো খাদ্যই আসলে আমাদের জন্য বর্তমান দেশের অবস্থায় আসলে ঝুঁকিপূর্ণ শতভাগ। আর যদি রেস্তোরাঁর বা হোটেল রেস্তোরাঁর ক্ষেত্রে বলেন তাহলে আমি বলবো যে আমাদের 95% যারা কর্মচারী আছেন বা যারা খাদ্য পরিবেশন করেন তারা মানে কেউ মানে শিক্ষা দীক্ষায় দীক্ষিত না। হ্যাঁ, অপ্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারী দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো আসলে তারাও জানে না কতটুকু নিরাপত্তা আসলে আমরা দিতে পারছি। তো সেই জায়গাটা নিয়ে যদি আমরা আসলে সবাই মিলে যদি সোচ্চার হই
তাহলে অবশ্যই এদেশের। তার মানে কি আপনি স্বীকার করছেন যে আপনারা জানেন না যে আপনাদের যে পরিবেশিত খাবার সেটা কতটা নিরাপদ, সেটা সম্পর্কে আপনারা নিশ্চিত নন, তাই তো? নিশ্চিত নন না, ঠিক আছে। আমাদের ওরকম কোনো পরীক্ষা করে তো আমরা মেপে বলতে পারবো না, সেরকম হয়নি। যদিও আমরা দেখি যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা মাঝে মাঝে বিভিন্ন হোটেলে, বিশেষ করে রাজধানী কেন্দ্রিক বিভিন্ন হোটেলে তারা অভিযান পরিচালনা করে এবং গণমাধ্যমে সেগুলো দেখা যায়। কিন্তু সেটা পুরো প্রক্রিয়াটার, অর্থাৎ আমরা যদি বলি যে এই যে 5 লক্ষ রেস্টুরেন্ট আছে তার কটাতেই বা সেটা যায়। কিন্তু এই যে দূষণটা হয়, আমরা যদি ধরে নেই যে একটা মান বজায় রাখতে পারে না আমাদের রেস্টুরেন্টগুলো, আপনি কি একটু নির্মোহভাবে সত্যটা বলবেন যে এই মানটা কোথায় কোথায় আমরা বজায় রাখতে পারছি না? অর্থাৎ একজন হোটেল মালিক তিনি চাইলেও কোথায় কোথায় মানটা বজায় রাখতে পারেন না। মিঠুন, সবচেয়ে বড় কথা সুন্দর যে আমরা আসলে আমাদের কি সদিচ্ছা নেই? অবশ্যই আমরা সদিচ্ছা আছে, কারণ এই হোটেলটা শুধু মানে আমি যে কাস্টমারকে বা ভোক্তাদেরকে দিচ্ছে তা না, আমার নিজের সন্তান, আমার পরিবারের লোক কিন্তু এই খাদ্য গ্রহণ করছে। এবং এদেশের বেশিরভাগ এখন সবাই মহিলারা আগে ঘরে কাজ করতো, এখন কিন্তু তারাও নিজেরাও কর্মজীবী হয়ে গেছে, তারা কিন্তু এই আমাদের রেস্টুরেন্টগুলোতেই খাওয়া সার্ভ করে। তো সেই জায়গা থেকে সবচেয়ে বড় যে জিনিসটা, এর জন্য প্রশিক্ষণ দরকার, জ্ঞান দরকার, অ্যাওয়ারনেস দরকার, জানাতে হবে যে আসলে কিভাবে আমরা করব। তো আর 5 লক্ষ রেস্তোরাঁর কথা বলছি, আমাদের রেস্তোরাঁয় প্রায় 50 থেকে 60 লক্ষ শ্রমিক প্রত্যক্ষ মানে সরাসরি কাজ করে। এর বাইরে এদেশে প্রায় আপনি ধরে নিতে পারেন 2 থেকে 2.5 কোটি লোক কিন্তু নানাভাবে সম্পৃক্ত। কেউ আমাদের কাছে খাদ্য ব্যবসার সাথে, জি, প্রক্রিয়াটার সাথে, এগ্রিকালচার বলেন, আপনি পোল্ট্রি বলেন, আপনি ফিশারিজ বলেন, আপনি মানে যে কোনো গরু ছাগল থেকে মুদি যে কোনো সবজি বলেন, সব কিছু কিন্তু হোটেল কেন্দ্রিক। মানে এখন মানুষ কিন্তু সবাই বেশিরভাগই কিন্তু দেখা যায় দিনের 3 বেলার মধ্যে 1 বেলা হোক বা 2 বেলা হোক হোটেল রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করে। তো এর বাইরে কিন্তু প্রতিদিনই এদেশে আপনি এখন স্ট্রিট ফুড প্রতিদিন গড়ে উঠছে। আপনি প্রত্যন্ত যদি গ্রাম অঞ্চলেও যান, দেখবেন সেখানে রাত্রেবেলা হলেও একটা যদি লাইট জ্বলে, সেটা কিন্তু একটা চায়ের দোকান। সেখান থেকেও কিন্তু আপনার খাদ্যের নিরাপত্তার কোনো নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারবে না। তার জন্য দরকার যেটা প্রশিক্ষণ। আমরা বারবার সরকারকে অনুরোধ করছি, সরকারকে বলছি, কারণ আমরা চাইলে হয়তো বলতে পারে যে বিজিএমএ ট্রেনিং ইনস্টিটিউট বানিয়েছে, আপনারা কেন করছেন না? বিজিএমএ বাংলাদেশে মাত্র 40 থেকে 45টা গার্মেন্ট ফ্যাক্টরি মিলে কাজ করে, তাও ঢাকার আশপাশের এলাকা। আর আমাদের হোটেল রেস্তোরাঁ বা আপনি যে কোনো খাদ্য ব্যবসায়ী বলেন, যারা খাদ্য পরিবেশন করে, একদম গ্রাম থেকে শুরু করে একদম রাজধানী আপনি 5 স্টার। আর মোবাইল কোর্টের কথা বললেন, মোবাইল কোর্ট হয়তো কিছুটা তারা পরিচালনা করছে, এতে আসলে আমাদের মানে লাভের চেয়ে ক্ষতি কিন্তু বেশি হচ্ছে। কারণ আপনি বাইরে দেখবেন, বাইরে মানুষ সবার আগে, আপনিও যদি দেশের বাইরে যান, আপনি চিন্তা করবেন আমি থাকবো কোথায়, খাবো কি, অন্ন বস্ত্র বাসস্থান, তার মধ্যে আমরা কিন্তু অন্নের যোগানদাতা, আমরা অন্য ব্যবসা করে থাকি। তো আপনি যখন এই মোবাইল কোর্টগুলো 4-5টা ক্যামেরা নিয়ে যে তারা যখন উপস্থাপন করছে যে আমার দেশের যা হোটেলে খাওয়াচ্ছে, আমরা বাসি, পচা এবং নোংরা পরিবেশে আমরা খাওয়া পরিবেশন করছি। আসলে বাসি খাওয়া বলতে আমরা তো আগের দিনের অনেক রেস্টুরেন্ট করে, পচা খাওয়ার কোনোদিনই খাওয়া সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। তারপরেও তারা যখন বলে বাসি পচা, তো এটা আমার দেশে না, এটা বিদেশেও কিন্তু এটার একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে। পর্যটকরা যখন এদেশে আসবে, তারা চিন্তা করে যে আমি ওই দেশে যে খাবো কোথায়, কারণ এরা তো সব এটার পিছনে যদি বলেন, এই নেতিবাচক প্রচারণা আপনাদের পুরো ইন্ডাস্ট্রিকে যেমন ক্ষতিগ্রস্ত করছে, জাতিকেও ক্ষতিগ্রস্ত করছে। আমি আপনার কাছে আবার আসবো বিপু ভাই, আমি একটু ডক্টর মমতাজ খানম আপার কাছে জানতে চাই, আপনি কি হোটেলে খান? হ্যাঁ, খান, মাঝে মধ্যে খেতেই হয়, প্রয়োজনে খেতেই হয়। খাবার সময় আপনি কি লক্ষ্য করেন? আপনি কিভাবে একটা হোটেল বাছাই করেন? তার নিরাপত্তাটা আপনি কি করে বোঝেন? প্রথমে তো ঢুকতে গেলেই তার পরিবেশের কথা ভাবতে হয়। প্রথমে আপনি পরিবেশটা ভাবেন, সেখানে পরিচ্ছন্ন আছে কিনা,
পরিচ্ছন্নতার ব্যাপারটা আছে কিনা, যারা আমাদেরকে সার্ভ করতেছেন তারা কি অবস্থায় আছে। কারণ কন্টামিনেশন বলতে যেটা আমরা বুঝি সেটা কতভাবে হতে পারে। আমরা বড় বড় মানুষ, কিন্তু আমাদের এই পরিবেশে মাইক্রো ইলেকট্রনিক্স যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, অ্যালজি, ফানজাই সবাই আছে। সুতরাং আমরা দেখতে পাই না, আমরা কখনোই দেখা সম্ভব না, এটা দেখতে পাই না, কিন্তু আমরা জানি যে এই পরিবেশ থেকে এভাবে এভাবে হতে পারে। আমার দেশে শুধু খাওয়া না, আল্লাহ রহমানুর রহিম আমাকে আমেরিকার শহরেও খাইয়েছেন, কানাডার শহরেও খেয়েছি, আরও 2-4টা কান্ট্রিতে আমার যাওয়া আছে। আমি এটাকে বেশি এ ব্যাপারে বলছি না, অভিজ্ঞতা আছে। তো আমরা আমাদের দেশের কথা যদি ভাবি, অবশ্যই নেতিবাচক কোনো কথা বলবো না। সেখানেও তো যে বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, ওনাকে তো আমরা আবার ধরব কোথায় কোথায়, মানে আমি কি কি লক্ষ্য করি যেটা আপনি বলেছেন সেটাই আমি বলবো। যেমন এটা খুবই ক্ষতিকর, যেটা আমরা যে ভাজি, যেমন আজকে আমরা সিঙ্গারা, পেঁয়াজু অনেক কিছু বানিয়েছে তেলের মধ্যে ডুবিয়ে, এই তেলটা যে থেকে গেল, এই তেলটা ওনারা কখনোই ফেলান না। কবে আর মৃত্যু কবে, এই তেলে আমি বলবো যে এটা কত খারাপ। একদিনের তেল আরেকদিন ব্যবহার করে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 99%। আমি বলে দিলাম সেটা ওনারা, উনি যেহেতু একজন কর্মকর্তা, আমি ওনাকে এটা আমি বলেই দিলাম যে আপনারা একটা করেন। আর একটা কি করেন, জিলাপি বাজান, সিরকা যেটা বানান, সেটা কতদিন আগে, হ্যাঁ কতদিন আগে, তার কোনো নিরাপত্তা নেই। এরপরে যেখানে আমাদের উনি বলেছেন ইতিমধ্যে যে কাটাকাটি, অর্থাৎ সবজি না হলে তো হবে না, খাবে কি, যেটা আমির, যেটা সবটাই প্রতিটা জিনিসই তো আমাদের কাটতে হবে, কেটে তারপরে আগুনের কাছে নিতে হবে। সেই কাটার যে পরিবেশটা, কোথায় কিভাবে কাটছে, ওখান থেকে ড্রেনের পানি যাচ্ছে কিনা, অর্থাৎ হোটেল এস্টাবলিশমেন্টের ব্যাপারেও একটা বিষয় আমাদের বিবেচনায় আনা উচিত আমি মনে করি। কারণ আমরা খাচ্ছি, একটা বিষয়। আরও একটা বিষয় যেটা আমি বলতে চাই, রেফ্রিজারেটর আমরা ব্যবহার করি, খাদ্য, এটা আমাদের ফুড সেফটির ব্যাপারে আমরা মুভমেন্টে আমরা অনেক জায়গায় আমরা এটা নিয়ে বলে থাকি। কীরকম, একটা খাবার আমরা ফ্রোজেন করেছি, বের করলাম, বের করে ওটাকে ডিফ্রোস্ট করে আবার কিছুটা ওর ভিতরে ঢুকে রাখলাম, এটাই আমাদের জন্য ক্যান্সারের আর একটা বিশেষ কারণ আমি বলবো। ওনাদের যদি এটাকে রাখতেই হয় আলাদা আলাদা, তাহলে আলাদা আলাদা করেন, সেটা সুপারভিশন ওনাদের করতে হবে। না হলে তো ওনাদেরকে আমরা ধরবো। আমরা প্রতিটা রেস্তোরাঁয়, সেটা গ্রামে হোক আর শহরে হোক, কোনো কথা নেই, সেটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক আর যেখানেই হোক না কেন, আমরা ওখানে যাবোই ইনশাল্লাহ। এই বিষয়গুলো ওনারা খেয়াল করেন না। আমরা যাব মানে আপনি ফুড সেফটি মুভমেন্টের কথা বলছেন। হ্যাঁ, আমরা যাব মানে কিন্তু আপনার সুস্পষ্ট আশঙ্কার জায়গা, বা আপনি ইঙ্গিত দিয়ে যেটা বললেন যে প্রথমত তারা যে তেলটা ব্যবহার করছে সেটা নিয়ে আপনি সন্দিহান, তারা যে আপনার সিরকাটা ব্যবহার করছেন অর্থাৎ চিনির সিরকা, সেটা নিয়ে আপনি সন্দিহান। আপনি বলছেন যে তারা যেখানে কাটাকাটির কাজগুলো করে অর্থাৎ রান্নাঘর, সেই রান্নাঘরের যে পরিচ্ছন্নতা সেটা নিয়ে আপনি সন্দিহান। আর এর সঙ্গে আরো দুটো জিনিস কি আপনার কাছে মনে হয় সেটা চিন্তার বিষয়, যে প্লেটটা যেভাবে ধোয়া হয়, ওটা তো বলা তো শেষ হয় নাই। ওই যে ফ্রিজের মধ্যে যে রাখাটা, সংরক্ষণের ব্যাপারটা এখানে ওটাও ঠিক নাই না, ওটাও ঠিক নাই। আরেকটা, যখন আমরা খুলে ফেললাম ফ্রিজ, তখন তো পুরো হাওয়াটা, বাতাস তো ঢুকে গেল, তাতে করে কিছুটা ওখানে লেগে যাবে। তো এখানে উন্নত প্রযুক্তি আমাদের দেশে অনেকেই অত্যাধুনিক ফ্রিজ ব্যবহার করছি আমরা, এখানটাও একটু আমাদের যদি আমরা সেপারেট পাল্লা থাকে বা ওরকম যেটা, সেটা উপায়, মানে সংরক্ষণের উপায়, একটা ত্রুটি কি আছে একটু? হ্যাঁ আছে ত্রুটি, যেটা আমরা যে প্লেট আমরা যে খাওয়ার ব্যবস্থা করলাম, অনেক মেহমান আসছে, অনেকে আসছে, একবারে সবাই তো খাবে, খাদ্যের জন্য যাবেই সেখানে। যাওয়ার পরে প্লেটটা এক দলের তো খাওয়া হয়ে গেল,
খাওয়ার পরে এরপরে নেক্সট ব্যাচ বসবে। এ সময় কিন্তু খুব দ্রুত গতিতে এটা দেওয়া হয়, কোনোটার পিছনে হয়তো তেল চর্বি লেগেও থাকতে পারে, উপরেও থাকতে পারে। যে পানিটা আমরা ব্যবহার করছি প্লেট ধোয়ার জন্য সেটার উপরেও আমার সন্দেহ থাকে। সেই পানিটা নিয়েও আপনার সন্দেহ আছে? গামছাটা তা তো আছেই। আজকাল ম্যাজিক গামছা, ওখানে গামছা তো ওনারা ব্যবহার করতেছেন বা সেটা নতুন করেন, বা ওনারা যদি ভোক্তা অধিকার দেখেন নতুন গামছা 2-4টা জড়িয়ে দেন, এটা আমি জানি। প্লেট মুছে দেওয়ার জন্য হ্যাঁ, ওটা তো টিস্যু তো আমরা নিজেরা ওটা তো ওই গামছা টামছা দিয়ে ব্যবহার করা ওটা তো হবেই না। যদি আমাদের কোনো ট্রিপের জন্য তো নতুন আমরা টাওয়াল ব্যবহারের পরামর্শের কথা বলতে পারি। এটার ব্যাপারেও আমার সন্দেহ আছে, এখানেও আপনার সন্দেহ আছে। দর্শক মণ্ডলী, ডক্টর মমতাজ খানম তার অভিজ্ঞতা থেকে বলছেন যে হোটেলের খাবারের কোথায় কোথায় তিনি সন্দেহ করেন এবং তিনি মনে করেন যে কোথায় কোথায় দূষণের ঝুঁকি রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন জনাব কামরুল হাসান চৌধুরী বিপু। তিনি নিশ্চয়ই ডক্টর মমতাজ খানমের যেই আশঙ্কা, সেই আশঙ্কার জবাব দেবেন। আমরা সেটা শুনবো বিরতির পরে। এখন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাস্থ্যকর জীবনযাপনের রিমোট আপনার হাতের কাছেই আছে। হ্যাঁ, ঠিকই জানেন, শরীয়তপুরের প্রকৃতি থেকে আহরিত কালো জিরা ফুলের মধু, যা আজ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম সেরা মধু। কালো জিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ, আর মধুর উপকারিতার তো কোনো শেষ নেই। আর এই 2 আশ্চর্য প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে গঠিত কালো জিরা ফুলের মধু, যা শরীয়তপুরের জেলা প্রশাসকের সযত্ন সহযোগিতায় উৎপাদন করে আসছে হাজকা এগ্রো ফার্ম, যা দেখতে অনেকটা গুড়ের মতো কালো, মিষ্টি এবং ঔষধি গুণে ভরপুর। প্রতিদিন 1 চামচ কালো জিরা ফুলের মধু সেবনে ত্বকের লাবণ্যতা বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হাঁপানি ও হৃদরোগ সহ অনেক রোগ থেকে আপনাকে রাখে মুক্ত। তাহলে বাজারের নিম্নমানের মধু বাদ দিয়ে আজই নিন হাজকা এগ্রো ফার্মের নিজস্ব ফার্মে উৎপাদিত হাজকা প্রিমিয়াম কালো জিরা ফুলের মধু। পার্থক্যটা নিজেই বুঝে নিন। দশমুন্ডলী বিরতির পরে আবার আমাদের আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাই। আপনারা আছেন রাজধানী টিভির নিয়মিত যে অনুষ্ঠান নিরাপদ খাদ্য ভাবনা, এবং আজকে আমরা কথা বলছি হোটেল রেস্তোরাঁয় নিরাপদ খাদ্য পরিবেশনের চ্যালেঞ্জগুলো। আপনারা একটু আগে শুনছিলেন বিরতির আগে আমাদের ডক্টর মোসাম্মদ মমতাজ খানম, তিনি বলছিলেন যে তিনি কোথায় কোথায় হোটেল রেস্তোরাঁয় খেতে গেলে আশঙ্কা প্রকাশ করেন। আমরা এখন সেই বিষয়ে একটু বক্তব্য শুনবো জনাব কামরুল হাসান চৌধুরী বিপু ভাইয়ের কাছ থেকে, যিনি হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির কেন্দ্র কমিটির সহ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। বিপু ভাই, আপনি ডক্টর মমতাজ খানমের বক্তব্যের কি জবাব দেবেন? আপনার সাথে আমার কোনো দ্বিমত নেই, কারণ উনি যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আমি প্রতিদিনই ফেস করছি। আমি বা আমার মতন যারা রেস্তোরাঁ ব্যবসায়ী আছে তারা। ফ্রিজের কথা বলছেন, কটা রেস্টুরেন্টে ফ্রিজ ব্যবহার করা হয়? সর্বপ্রথম এটা দেখতে হবে যে আসলে তারা ফ্রিজ ব্যবহার করে কি না। খাওয়ার যে কন্টামিনেশনের কথা বললেন, কন্টামিনেশন শুরু হয় কিন্তু বীজ বপন থেকে শুরু করে আমরা যারা টেবিল সার্ভিস করি, শেষ আমাদের কাজ হলো এই খাওয়াটাকে পরিবেশন করা মানুষকে। অবশ্যই আমি করবো যে যারা আপনি দেখবেন যাদের কোনো কর্ম নেই তারা এসে হোটেলে কাজ করছে, কিন্তু আমার দেশের লোক বিদেশে যে তারাও কিন্তু এই হোটেল রেস্তোরাঁয় কাজ করছে। তারা যদি সুশৃঙ্খলভাবে কাজ করতে পারে, আমার দেশে কেন নয়? কারণ আপা বললেন আমাদের কাছে এসে ধরার অনেক কিছু আছে। আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ভুল আছে। ভুলের আগে জানতে হবে যে আসলে আমি কি ভুলগুলো করছি। যারা এই যে কিন্তু আপা যে বলছে যে আপনারা যে তেলটা ব্যবহার করছেন, আমি একটা করে অবশ্যই তেলের কথা আপনারা তো অবশ্যই তেলের কথা ভুলের কিছু নাই। তেলের কথা কিছুদিন আগে ভোক্তা অধিকার নিরাপদ খাদ্য চেয়ারম্যান সহ আমরা খাদ্য সচিব সহ বসছিলাম, কথা আলোচনা হয়েছিল যে আমরা খোলা তেল ব্যবহার করব না, পরিহার করব। বাংলাদেশে মাত্র 20 থেকে 22টা কোম্পানি কিন্তু তেল আমাদেরকে সারা দেশের, শুধু আমরা হোটেল রেস্তোরাঁ না, সাধারণ জনগণকেও দিয়ে থাকি। তারা যদি মানুষকে খোলা তেল ব্যবহারের সুযোগ না দেয়, তাহলে আপনি আর আমি কোথা থেকে খোলা তেল পাবো? আমি তো ভাই ব্যবসায়ী, আমি তো 2 পয়সা লাভ করার জন্য চিন্তা করব। সেখান থেকে শুরু হয়, ওই যে বললাম না, বীজ থেকে শুরু করে যে একদম ফল পর্যন্ত আমরা সমস্যায় জর্জরিত। আমি যদি খোলা তেল না পাই আমি ব্যবহার করব না। আমাকে যদি
অ্যাওয়ারনেস, অর্থাৎ আমাদেরকে জানতে হবে যে খোলা তেল ব্যবহার করলে আসলে কি সমস্যা আছে। আমি যে ধরে ফাইন করতে পারি, ফাইন কোনো সমাধান না। নিশ্চয়ই, সেটা আমরা ঠিক মনে করি না। সে অবশ্যই না। এটা বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এবং এফবিসিসিআই বা স্থানীয় সরকার মন্ত্রণালয় একটা গেজেট করা আছে যে কোনো প্রতিষ্ঠান খুলতে গেলে, শুধু আমাদের জন্য না, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে গেলে অবশ্যই সেই অ্যাসোসিয়েশনের একটা সদস্যপদ গ্রহণ করতে হয়। যখন সদস্যপদ গ্রহণ করলে কিন্তু তখন তার দায়বদ্ধতাটা কিন্তু অবশ্যই সমিতির ঘাড়ে বা আমাদের ঘাড়ে চলে আসে। বাংলাদেশে আমাদের মাত্র এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে বিভু ভাই আপনি এই 5 লাখ 5.5 লাখের মধ্যে কতটুকু আছে, মাত্র 60,000 মেম্বার আছে আমাদের। তাও আমরা সঠিকভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না, সেখানে 5 লক্ষ। কিন্তু যদি নিয়মের আওতায় আনা হতো তাদেরকে শুরুতে, তাহলে কিন্তু সেই সুযোগটা তারা কখনোই পেত না, জবাবদিহিটা আরো বেশি থাকতো। বাংলাদেশের ট্রেড লাইসেন্স আপনি চাইলেই একটা আজকে খাদ্য ব্যবসা হিসেবে ট্রেড লাইসেন্স দিতে গেলে আপনি আসলে কি ব্যবসা করছেন, কতটুকু আপনি ব্যবসা করার রাখেন, মানে আপনি এবং সবার দেশের জনগণের জানার সাথে বলছি, একটা হোটেলের রেস্তোরাঁয় ব্যবসা করতে গেলে 14টা সংস্থার লাইসেন্স থাকে, 14টা সংস্থার। বাংলাদেশে এখন পর্যন্ত কিন্তু হাতে গোনা কিছু রেস্টুরেন্টের 14টা লাইসেন্স আছে। আমি আমার নিজের ক্ষেত্রে বলবো, ডিসি লাইসেন্স নিতে যাই এখন পর্যন্ত 5 বছর ধরে ঘুরছি ডিসি লাইসেন্সের জন্য, ডিসির এলআর ফান্ডের জন্য। তো আপনি আমাকে নিয়মের মধ্যেই আনছেন না, আমি কিভাবে সেখানে নিয়মের আওতায় থাকবো? আমাকে যখন 30,000 টাকা, আমি ব্যবসা শুরু করেছি 5 থেকে 10 লাখ টাকা, 30,000 টাকা যদি সরকারকে এলআর ফান্ডে দিতে হয়, 14টা লাইসেন্স নিতে গেলে সারা বছর শেষ হয়ে যায়, দেখা যায় আরেকটা লাইসেন্স রিনিউর সময় চলে আসছে। তো শুরুটা ওখান থেকেই কিন্তু শুরু হয়। তো আর বারবার যেটা বলছি যে আসলে আমাদের যারা কাজ করছে তাদের সর্বোপরি তাদের জন্য সামান্যতম হলেও প্রশিক্ষণ দরকার। আপনার ট্রেড লাইসেন্স করতে গিয়ে যদি একটু নিয়ম, যদি সরকার একটু চায় একটু নিয়মের আওতায় আনতে, যে একটা রেস্টুরেন্টে কয়জন প্রশিক্ষিত কর্মচারী আছে, মিনিমাম 2 জন অ্যাটলিস্ট থাকা দরকার। তাহলে কিন্তু আপনি তখন আপনি যে বলতে পারেন যে অ্যাটলিস্ট তোমার তো এখানে 2 জন আছে। আপনি বলছেন যে ট্রেড লাইসেন্সে যদি এই শর্তটা থাকতো যে কমপক্ষে 2 জন মানুষকে প্রশিক্ষিত হতে হবে, তাহলেও কিছুটা অগ্রগতি করতে পারতো, এটা আপনার বক্তব্য। এবং আমার বক্তব্য পাশাপাশি আপনি যখনই যে কোনো সংস্থাকে জিজ্ঞাসা করবেন, তখনই সে বলবে আমার লোক বলের অভাব। নিরাপদ খাদ্য বলেন, ভোক্তা বলেন, বা এই যে আপনারা যারা নিরাপদ মানে খাদ্য নিয়ে কাজ করছেন, কতটা লোকরে বা এদেশে তারা তো চাইলে একটা পত্রিকায় বলেন, টিভিতে বলেন, প্রতিনিয়ত মানুষকে অ্যাওয়ার করা যে আপনি যে খাচ্ছেন। মানুষও যদি যে আমার রেস্টুরেন্টে প্রবেশ করে যদি বলে যে ভাই আপনার রেস্টুরেন্টের পরিবেশটা ঠিক না, আমি আপনার কিচেনটা দেখতে চাই, একটা মানুষও কিন্তু সেই দায়িত্বটা ভলেন্টারিজম, যেটা স্বেচ্ছা বলে, সে কিন্তু করতে পারে। তাহলে আমার ভিতরে ভয়টা কাজ করবে যে যে কোনো জনগণের অধিকার আছে আমার কিচেনটা পরিদর্শন করার। আপনি ভোক্তা সচেতনতাকেও গুরুত্বপূর্ণ, অবশ্যই খুবই জরুরি এটা। অবশ্যই আমার যদি ভুলগুলো যদি আমার চোখে আঙুল না দেয়, আমি ওই টেবিলে বসে খেয়ে চলে আসছি, আপনি একই টেবিল দিয়ে গামছা টেবিল মুছতেছেন, একই কাপড় দিয়ে আপনার আমরা অবশ্যই আমি বলবো তো আমরা সেই সুযোগটা গ্রহণ করি যখন কেউ আমাদেরকে আর পোড়া তেলের কথা বললেন, কিছুদিন পূর্বে দেখা গেছে বলে মোবিল দিয়ে ভাজে, যেটা কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, মোবিল দিয়ে কোনোদিন ভাজে। তো ভুল তথ্য দিয়ে ভুল জিনিসটাকে মানুষকে ডাইভার্ট করে পোড়া তেল নিয়ে কাজ করছেন, পোড়া তেলের মধ্যেই থাকেন। পোড়া তেল যাতে আমরা ব্যবহার না করি, সেটাকে মোবিলে নিয়ে চলে গেল আর একদিকে। কিছুদিন আগে বললো আমের মধ্যে কি ফরমালিন দিয়ে কয়েক লক্ষ টন আম দিয়ে পেঁয়াজ ফেলায় দিল নদীতে। তা না করে পরবর্তীতে বললো না আমি কোনোভাবেই ফরমালিন না, তরমুজে কোনোভাবেই কালার দেওয়া যায় না। আমরা যে কি কালার ব্যবহার করবো বলে যে ইন্ডাস্ট্রিয়াল কালার, অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল হবে, কিন্তু কি কালার ব্যবহার করবো আজ পর্যন্ত কয়টা মানে আপনি এই ব্যবসায়ীদেরকে কতটুকু সচেতন করতে পেরেছেন যে এই কালারগুলো ব্যবহার করেন, এগুলি করেন না? হ্যাঁ, এখন পর্যন্ত ফুড গ্রেডের কোনটা ফুড গ্রেডের বক্স বা কোনটা প্লাস্টিক বক্স, কোনটা ব্যবহার করলে সুবিধা অসুবিধা কি আছে, কয়টা ব্যবসা প্রতিষ্ঠান জানে? না জানার
অজ্ঞতা, সোজা কথা অজ্ঞতা, আমাদের অজ্ঞতার সুযোগটা আমরা যারা ব্যবসায়ী, যারা সুবিধাভোগী, কারণ আমি তো ব্যবসা করতে বসছি, আমরা তারা গ্রহণ করে থাকি। এমন কি হতে পারে বিপু ভাই যে আমরা জানি না বুঝি না ব্যবসায়ীরা আসলে এই অজুহাতটা দিয়ে সেই সুযোগটা নিচ্ছে? অবশ্যই, আমি তো বললাম সেটা তো অবশ্যই আমরা নিচ্ছি, কারণ আমরা বারবার কিন্তু সরকার চাইলেই যদি ব্যবসায়ীদের সাথে সমন্বয় করে, আজকে আমরা কিন্তু বহুত দিন ধরে, আপনি মিঠুন ভাই খুব ভালো করে জানেন, আপনি বেশ কয়েকটা নিরাপদ খাদ্যের প্রোগ্রামে গিয়েছেন, আমরা বলেছি যখন একটা মোবাইল কোর্ট পরিচালনা করেন আমাদের প্রতিনিধিকে রাখেন না, আমরা দায়িত্বটা আমাদের ঘাড়ে দেন না, শুধু ফাইন করে দিয়ে আসাটাই মুখ্য না, এতে সরকারের রাজস্ব আয়ের চাইতে ক্ষতি বরং বেশি হয়। তার চাইতে যদি জবাবদিহিতা, তাকে যদি আমি বলি যে তোমার এখানে 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা ফাইন হতে পারে, সেটা না করে ভাই তুমি এই জিনিসগুলো করো। একটা রেস্টুরেন্ট খুলতে গেলে কি কি লাগবে অ্যাটলিস্ট সেই ক্রাইটেরিয়াটাই যদি ফিল আপ করে আসো। বাংলাদেশের রাজুকের অনুমোদনে কোনো হোটেল রেস্তোরাঁর কথা উল্লেখই নেই। বাণিজ্যিক ভবন বলতে হোটেল রেস্তোরাঁ কিন্তু একটা অনেক বড় একটা সেফটি ইস্যু বিষয় আছে। কিছুদিন আগে এটা নিয়ে অনেক অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকে মারা গেছে। এবং আপনি এখন লক্ষ্য করেছেন যে এখন প্রতিটা রাস্তাঘাটে, মহল্লা, পাড়া মহল্লায় প্রতিনিয়ত স্ট্রিট ফুড সবাই ছোটখাটো ব্যবসা শুরু করেছে। তারা কতটুকু যে পানিটা ব্যবহার করছে, কতটুকু পানিটা এটাও কিন্তু একবার প্রশ্ন করেছিলাম যে পানির যে তারা ব্যবহার করছে, ওয়াশার পানি কতটুকু, আমরা ওয়াশার পানি, যারা হয়তো একটু ভালো রেস্টুরেন্ট আছে ভালো মানের, তারা হয়তো পানিটাকে ফিল্টার ব্যবহার করছে, কিন্তু কয়টা রেস্টুরেন্টের সঙ্গতি আছে ফিল্টার, সেটা ফিল্টারিং না করে ফিল্টারের ওই লাগায় রাখে, কিন্তু আসলে ব্যবহার করে না। তো না করে কিভাবে এটাকে শুদ্ধ করা যায়, সেটাকে এইভাবে যে হতে সম্ভব না। আর যে জিনিসটা আমি বারবার বলছি বা বলবো আপনার কাছে, এই যে ভোকেশনাল গুলোতে বলেন না আমাদের সাথে কোলাবোরেশন করে যে ভাই আপনারা রেস্তোরাঁ মালিকরা এই ভোকেশনালের এই ডিপার্টমেন্টটাকে চালান, আপনারা ফান্ডিং আপনারা করেন। বাংলাদেশে 5 লক্ষ রেস্টুরেন্ট 1000 টাকা করে কত টাকা রাজস্ব সরকারের আসে, সেটা দিয়ে আপনি চালানো। যদি বলেন ওই যে বললাম বিজিএমএ, যখনই বলি তখন বিজিএমএ একটা ইনস্টিটিউট করে, আপনারা করতে পারেন না কেন? আমাদের পক্ষে ওই 40টার জন্য করা সম্ভব, কিন্তু এই সারা দেশের এতগুলো লোককে শিক্ষিত করা কোনোভাবেই সম্ভব না যদি সরকারের হাতটা আমাদের দিকে না বাড়ায় দেয়। যদি সরকারের হাত না বাড়ায়, আমি মমতাজ আপার কাছে একটু শুনবো। উনি একটা চমৎকার তথ্য দিয়েছেন, আপনি খেয়াল করেছেন কিনা, যে 5 লক্ষ রেস্টুরেন্ট 1000 টাকা করে দিচ্ছে তার ট্রেড লাইসেন্স করার জন্য। এই যে 1000 টাকা ইন্টু 5 লক্ষ কত টাকা হয়? অথচ এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের জন্য কোনো প্রশিক্ষণ কেন্দ্র করা গেল না, তাদের জন্য কোনো প্রশিক্ষণ মেকানিজম নাই, কিংবা তাদেরকে প্রশিক্ষিত করার জন্য যে আরও যে আনুষঙ্গিক কাজগুলো আছে সেটা করা গেল না। এই জন্য আপনি কাকে দায়ী করবেন বা উপায়ই বাকি? দায়ী করাটা খুব বড় কথা নয়, দায়িত্বটাও নিতে হবে। আপনি কি মনে করেন? খুব ভালো কথা বলেছেন যে আমরা আমাদের দেশটাকে ভালোবাসতে হবে। আমরা এই জন্য খাদ্য, প্রথমেই মৌলিক চাহিদার কথা বলতে গেলে প্রথমেই আসে খাদ্য। খাদ্য ব্যতীত কোনো জীবন্ত জিনিস, এমনকি উদ্ভিদ জীবিত থাকতে পারে না, এবং সেটা নিরাপদ হতে হবে। বিষাক্ত খাদ্য খেয়ে আমরা মরতে চাচ্ছি না। এ ব্যাপারে উনি অত্যন্ত যৌক্তিক কথা বলেছেন। হ্যাঁ, আমরা বলছি অমুক রং ব্যবহার, আমরা কি রংটা ব্যবহার, এটা রাষ্ট্রীয়ভাবে নির্ধারণ করে দেওয়ার দরকার। কি রংটা ব্যবহার করে দেব? দুর্নাম শুধু বলে সারা বিশ্বকে জানিয়ে দিলাম এদেশের খাদ্য বিষাক্ত, দূষিত। পর্যটক আসবে কোথা থেকে? কেন আসবে এখানে? শুধু নেতিবাচক প্রচারণা করলে হবে না। দোষ ধরাই কিন্তু, দোষ ধরা খুব সহজ, কিন্তু রেমেডি, এটা সংশোধন করা বা কার্যকর করা, এই বিষয়টিকে মাথায় নিতে হবে আমি মনে করি। আরেকটা হলো, আমরা যদি তো ডাক শুনে কেউ না আসে তাহলে একলা চলবে। আপনারা এত বড় বিশাল একটা মানব সেবার দায়িত্ব আপনারা পেয়েছেন, অবশ্যই, এবং আপনাদের কমিটি আছে। আমরা সরকারকে অনুরোধ করব, পরামর্শ দিচ্ছি যে ব্যবস্থাগুলি, যেমন অন্তত ট্রেনিংটা, বিশেষায়িত প্রশিক্ষণের যে ব্যবস্থাটা, সেটা করা যেতে পারে। কিভাবে এটা করলে
আমরা আমার এটা শুধু খাদ্য না তো, এখানে তো আমাদের জনশক্তি আছে। এবং আমরা যদি মনে করি আমাদের বিশ্বের বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, সব জায়গায় দেখা যাবে খাদ্যের ব্যাপারটা আমাদের বাংলাদেশি খাদ্য রেস্তোরাঁর চেয়ে, আমি দেশের নাম উল্লেখ করব না, তাহলে অন্য কথা হবে, দরকার নেই। আমাদের পার্শ্ববর্তী দেশ বা ওই যেসব দেশ, ও দেশের মানুষরাও কিন্তু এটাকে লুভে নিচ্ছে। কেন আমরা সেই ব্যবসাটাকে নিতে পারবো না? অবশ্যই আমরা নেওয়ার জন্য যা কিছু দরকার, আমাদের এই ফুড সেফটি মুভমেন্ট, আমরা একটা এরকম তালিকা তৈরি করে আমরা অবশ্যই আমরা সরকারকে অবহিত করব। সাথে সাথে আপনাদেরকেও আমরা, আপনাদের কমিটিকেও আমরা এটা জানিয়ে দেবো যে ইটস আওয়ার রিকোয়ারমেন্ট ফর নেশন, ফর আওয়ার হিউম্যান বিং, ফর আওয়ার হিউম্যানিটি, ফর আওয়ার পিপল, ফর আওয়ার পিপল, ফর আওয়ার পিপল। জি, অনেক ধন্যবাদ। ইনক্লুড মি, ইনক্লুডিং ইউ। জি, এক মিনিটে যদি আপনি শেষ করেন। আসলে শেষ করার আগে আমি দু একটা কথা না বললে নয়। আপনি দেখবেন দেশের বাইরে অন্য কিছু বাইরের কথা বললেন, বাইরের দেশে তারা সেই তাদের পুরাতন ট্রেডিশন ইয়েটাকে ধরে রেখেছে। আমাদের দেশে এখন দেখবেন বাংলাদেশের এই বেকারি শিল্প বলেন বা ইয়েটা কিন্তু টোটালি বন্ধ হয়ে গেছে। আপনার বয়সে আপনি ওই সেই বিস্কুট চানাচুর রাস্তার ইয়েতে খেতেন, এখন কিন্তু নেই। এখন কি প্যাকেটজাত খাবার ঝুলিয়ে রাখছে, ধুলা পড়ছে, গাড়ি পাশ দিয়ে যাচ্ছে, সেটা খাচ্ছে, বলছে হাইজেন। কতটুকু ইয়া জানি না। বাংলাদেশের যারা পুঁজিবাদী কিছু মুসলিমেও কিছু যারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী আছে, সুপারিশ কি সরকারের কাছে? সরকারের কাছে সুপারিশ হলো সরাসরি যদি সরকার মানে আমাদেরকে সাথে নিয়ে, সংগঠনকে সাথে নিয়ে কাজ করে। আমরা কিন্তু অলরেডি বের হয়েছি এবং এটা অনেকদিন ধরে বলছি যে আপনারা ভুক্তভোগী, সুতরাং আমাদেরকে নিয়ে কাজ করে। আমি দায়বদ্ধ, আমি সরকার কাছে দায়বদ্ধ সরাসরি এটা জবাবদিহি করতে। কেন আমি ওই রেস্টুরেন্টকে তালাবদ্ধ আমি নিজে করে দিয়ে আসবো যদি সে ঠিক মতন খাওয়া পরিবেশন না করে বা ইয়া না করে। এই কিছুদিন আগে পরিসংখ্যানে, আর আপনাকে পরিসংখ্যান ব্যুরোতে আমি বলেছিলাম যে আপনারা যখন বলছেন, আপনারা যখন পরিসংখ্যান তথ্য নিতে যাচ্ছেন, আমাদেরকে কেন সাথে নিচ্ছেন না? নিলে আমিও কিন্তু সেই রেস্টুরেন্টের তথ্যটা আমার কাছে জানা সম্ভব। আমাদের সংগঠনটাকে যদি শক্তিশালী হয়, দেশের ওই যে কথা আছে না, বলছে না, পুলিশ যদি তার কাজটা সঠিকভাবে করে, মসজিদের একটা জুতাও চুরি হওয়ার কথা না। আমাদেরকে যদি সংগঠিত করে সরকার, সেই করার সুযোগটা তৈরি করে দেয়, সরকারের লোক বলার দরকার হয় না। আমি নিয়ে যাবো সরকারের কাছে যে এই যে অন্যায় হচ্ছে, এই যে ন্যায় হচ্ছে, বা এটাকে এইভাবে সংশোধন করা উচিত। তারা যখন কোনো প্রোগ্রাম করে, আমাদেরকে তার আগের দিন একটা চিঠি পাঠিয়ে দেয় যে 50 জন ট্রেনিং এর জন্য পাঠান বা এখানে এসে উপস্থিত হয়ে। এটা কি তাই হওয়া উচিত? প্রোগ্রাম হচ্ছে আমার জন্য, বছরে একটা দুটা নিরাপদ খাদ্যের প্রোগ্রাম করবেন, র্যালি করবেন, এইভাবে আসলে জনগণের নিরাপদ খাদ্য দিতে পারেন না, নিরাপদ খাদ্য দিয়ে করা যাবে না। আপনি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় আছে, তথ্য মন্ত্রণালয় চাইলে প্রতিদিন প্রতিটা লোককে অ্যাওয়ার করতে পারে যে আমি কিভাবে আমি নিরাপদ খাদ্য খাবো, কিভাবে নিরাপদ থাকতে পারি। কারণ এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত, স্বাস্থ্য বলেন, শিক্ষা বলেন। আপনি খারাপ খাবার খাচ্ছেন বিধায় আপনি অসুস্থ হচ্ছেন, বিধায় হাসপাতাল তৈরি হচ্ছে প্রতিনিয়ত, ওষুধের দাম বাড়ছে। যদি আমি নিরাপদ খাদ্য দিতে পারি, অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন যদি সঠিক অন্ন মানুষকে পরিবেশন করতে পারি, এদেশে কখনো বস্ত্র আর ইয়ার সমস্যা হবে না আমার বিশ্বাস। আমার আপনাদের কাছে, আপনার মাধ্যমে সরকারের কাছে দাবি যে আমাদেরকে নিয়ে কাজ করেন, সুযোগ দেন কাজ করার। এর জন্য কোনো অর্থের প্রয়োজন নেই, খালি মন মানসিকতার পরিবর্তনের প্রয়োজন। হ্যাঁ, এখন থেকে যদি শুরু করি, অবশ্যই এই দেশে ইনশাল্লাহ আমরা এই দেশকে পরিবর্তন করতে পারবো। জি, অনেক ধন্যবাদ জনাব কামরুল হাসান বিপু। আপনি আপনাদের হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি এগিয়ে আসবেন এবং দেশের মানুষকে আপনারা এই ভরসা দেবেন, আশা করি যে নিরাপদ, তাদের আপনাদের এখানে যে খাবারটা হচ্ছে সেটা নিরাপদ এবং আমরা নিশ্চিন্তে থাকতে চাই। আপনাকেও অনেক ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজকে সময় কম বিধায় সব কথা হয়তো হলো না, কিন্তু নিশ্চয়ই আগামী আমরা আরো কথা বলবো। আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশাবাদ ব্যক্ত করছি এটা হোক একটা ইতিবাচক পদক্ষেপ। অবশ্যই রাজধানীর মাধ্যমে আমরা জনগণের কাছে পৌঁছাতে চাই যে দেশকে আসলে আমরা সবাই নিরাপদ খাদ্য দিয়ে এই দেশকে নিরাপদ করতে চাই।
এদেশকে নিরাপদ করতে চাই নিরাপদ খাদ্য দিয়ে। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন আমাদের আলোচকদের কথা। আমি আর কথা বাড়াচ্ছি না, সময় নেই বলে। আমাদের সবাই মিলে দায়িত্ব, শুধু দায় দেওয়াটা যথেষ্ট নয়, দায়িত্ব গ্রহণ করতে হবে এবং সেটা সবাই মিলেই করতে হবে। সবাই মিলেই আমরা বাংলাদেশটাকে সুন্দর করতে পারবো। রাজধানী টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং আজকের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সকলে।